হ্যালো স্টুডেন্টস, মঙ্গলবার মানেই কেমিস্ট্রি। এটা তো মোটামুটি একটা মঙ্গলবার হনুমান চালিসা, সেরকম মঙ্গলবার কেমিস্ট্রি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন, তাই তো? বেশ, তো তাহলে লাস্ট দিন আমরা বোর মডেলের অ্যানালিসিস শিখে গেছি এবং তোমাদেরকে আমি একটা দুর্দান্ত ক্রিটিক্যাল কোয়েশ্চেন ছুড়ে দিয়ে ভিডিওটা শেষ করেছিলাম, তাই তো? লাস্ট ভিডিওটা যদি দেখতে হয় ইউ ক্যান ওয়াচ ইন দ্য পিন্ড ট্যাব, তাই তো? পিন্ড ভিডিওতে দেখতে পাও, ঠিক আছে? আচ্ছা, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমরা দেখেছিলাম যে আগের দিন যেটা করেছিলাম, চট করে একটা সামারি যদি বলি, আমরা বের করেছিলাম যে এনার্জির ম্যাগনিটিউড ইন দ্য nth অরবিট কত হবে, এবং আমরা দেখেছিলাম যে দিস ওয়াজ সামথিং লাইক দিস: a is a constant and this is proportional to z square by n square, যেখানে a এর ভ্যালু হচ্ছে 2.18 ইন্টু 10 to the power minus 18 জুল। সিমিলারলি আমরা দেখেছিলাম যে রেডিয়াস অফ দ্য nth অরবিট হয় হচ্ছে a নট ইন্টু এন স্কোয়ার বাই জেড। এন আর জেড হচ্ছে আমার কোয়ান্টাইজিং ভেরিয়েবল, তাই তো? যেখানে এ নট হচ্ছে আমার 0.529 আর্মস্ট্রং, ঠিক? আর আমরা কি দেখেছিলাম? আমরা দেখলাম ভেলোসিটি অফ দ্য nth অরবিট ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু জেড বাই এন, তাই তো? বেশ, তো তাহলে ভি নট ইজ ইকুয়াল টু 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। এই প্রত্যেকটাই হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্টস উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম ফার্স্ট অরবিট, এই কনস্ট্যান্টগুলো প্রত্যেকটাই সেই ভ্যালুগুলোই দেয়, তাই তো? বেশ, খুব ভালো কথা। তো আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই আমার নিউক্লিয়াস, এই আমার ডিফারেন্ট অরবিটস, রাইট? তো এই এনার্জির ভ্যালুটা নেগেটিভ কেন, তাই তো? এবং তোমরা নিশ্চয়ই ভাবনা চিন্তা করেছো, এনসিইআরটি খুলে দেখেছো বা বিভিন্ন টেক্সট বুক খুলে দেখেছো বা বিভিন্ন ভিডিও সার্চ করেছো, প্রচুর ভিডিও অ্যাভেলেবল, কিন্তু এর প্রপার উত্তর হয়তো তোমরা খুঁজে পাওনি, তাই তো নাকি? বেশ, তাহলে এটা আমরা বুঝে ফেলি। দেখো, এটার তিনটে কারণ আছে, তিনটে কারণ, ঠিক আছে? হোয়াট আর দ্য রিজনস? তাহলে কোয়েশ্চেনটা কি বলেছিলাম? why energy of the nth orbit is, মানে any orbit for that matter, যে অ্যাটমিক এনার্জি লেভেলস গুলো কেন নেগেটিভ হয়, ঠিক? তো এর কারণটা কি? দেখো, কারণটা আমি খুব ভালো করে তোমাদের বোঝাচ্ছি, এবং রিজন আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তুমি এইভাবে কোথাও পাবে না, এরকম ম্যাথমেটিক্যালি এক্সপ্লেনেশন কোথাও পাবে না। দেখো, তিনটে ক্লজ আছে যেটা স্যাটিসফাই হতেই হবে, কারেক্ট অর নট? দেখো, ফার্স্ট ক্লজ হচ্ছে যে অ্যাট ইনফিনিটি, অর্থাৎ যেখানে নিউক্লিয়াসের আর কোনো এফেক্ট নেই, ফিজিক্সের ভাষায় সেটাই ইনফিনিটি। তাহলে অ্যাট ইনফিনিটি দ্য এনার্জি উইল বি ইকুয়াল টু হাউ মাচ? ইট উইল বি ইকুয়াল টু জিরো, ঠিক? আচ্ছা, এই যে ইনফিনিটি এনার্জি ইকুয়াল টু জিরো কেন হবে, পোটেনশিয়াল এনার্জি কিভাবে ক্যালকুলেট করতে হয়, এটার জন্য আমাদের একটা দুর্দান্ত শর্ট আছে, সেই শর্টটা কিন্তু তোমাদের দেখতে হবে। পিন্ড লিঙ্কে তুমি দেখতে পাচ্ছ এখন, তো সেটা কিন্তু দেখে নেবে। ওকে, সো ইনফিনিটিতে এনার্জি জিরো হতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, এটা স্যাটিসফাই হতেই হবে, তাই না? সেকেন্ড কন্ডিশন হচ্ছে, ধরো এগুলো n1 n2 n3 এরকম চলছে, তো আর এদের এনার্জি লেভেলগুলো E1 E2 E3 অ্যান্ড সো অন, ঠিক? তো তাহলে আমি যদি তোমাকে বলি যে ফর n1 লেস দ্যান n2, ফর n1 লেস দ্যান n2 অর্থাৎ একটা লোয়ার লেভেলে, সেখানে ম্যাগনিটিউড অফ E1 মাস্ট বি গ্রেটার দ্যান ম্যাগনিটিউড অফ E2, ওই জন্য আমি মডিউলাস বসাচ্ছি। দেখো, আমি কি বলতে চাইছি বোঝো। লোয়ার লেভেলে যখন একটা ইলেকট্রন রয়েছে, ধরো এখানে যখন ইলেকট্রন রয়েছে, এখানে নিউক্লিয়াসের পুলটা বেশি কিনা, কুলম্বস ল, kz² বাই r স্কোয়ার, সো ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কোয়ার। তাহলে r ছোট, মানে কম, কাছাকাছি লেভেল, তো সেখানে আমার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক হাই। যদি ফোর্স অফ অ্যাট্রাকশন হাই হয়, তাহলে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট হ্যাজ টু বি ডান in order to keep the electron in that orbit
and not falling in the nucleus must be more, magnitude of the work must be more, এটা হতেই হবে তো। তো তাহলে ম্যাগনিটিউড অফ E1 মাস্ট বি মোর দ্যান ম্যাগনিটিউড অফ E2, এটা তো হতেই হবে, তাই না? বেশ, অন দ্য কন্ট্রারি আমরা আবার এটাও জানি যে ফর n1 লেস দ্যান n2 দ্য অ্যাকচুয়াল এনার্জি, হায়ার অরবিটের অ্যাকচুয়াল এনার্জিটা তো হায়ার হয়, তাই না? কনফিউজ হও না, আমি বলছি প্রথমটা বললাম ম্যাগনিটিউড অফ দ্য এনার্জির কথা, ম্যাগনিটিউড অফ এনার্জি হ্যাজ টু বি মোর, কারণ নিউক্লিয়াসের বেশি কাছে, তাহলে বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে সেটাকে ধরে রাখতে গেলে বেশি ওয়ার্ক ডান, বেশি এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তাহলে আমার নিউক্লিয়াসের কাছে গেলে ম্যাগনিটিউড অফ দ্য পোটেনশিয়াল এনার্জি বেশি হতেই হবে, ঠিক? আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি এই অরবিটের এনার্জি বেশি না এই অরবিটের এনার্জি বেশি? ডেফিনেটলি এই অরবিটের এনার্জি বেশি। তা না হলে এই যে আমরা আগে শিখেছি যে এখানে যদি একটা ফোটন আসে, ফোটনটাকে তো অ্যাবজর্ব করে ইলেকট্রন, তাহলে অ্যাবজর্ব করে হায়ার লেভেলে যায়, তাহলে ইলেকট্রনের এনার্জিটা বেড়ে যায়। তো যদি বেড়ে যায় তার মানে নিশ্চয়ই হায়ার এনার্জি লেভেলের এনার্জিটা অ্যাকচুয়ালি বেশি, তাহলে যত উঠবো তত আমার এনার্জি লেভেলও বেশি হয়ে যাবে। সো দ্য থার্ড ক্লজ গিভস ইউ যে অ্যাকচুয়ালি দ্য এনার্জি মাস্ট বি মোর ইন E2, তাই তো? মানে হায়ার লেভেলে বেশি, তাহলে এই তিনটে ক্লজই স্যাটিসফাই হতেই হবে, তিনটেরই কারণ বোঝালাম, তাই তো? বেশ, তাহলে দেখা যাক, আমি তোমাকে 3-4টে সিনারিও দিচ্ছি, দেখা যাক যে এখানে কোনটাতে এই তিনটে ক্লজই স্যাটিসফাইড হবে, ঠিক? বেশ, ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে এই, আমি একটা মডেল আঁকলাম, মডেল 2, মডেল 3, মডেল 4, আপাতত ধরো 4টেই দিলাম। বেশ, তোমাকে বলে দিলাম যে ফার্স্ট কেস, দিস ইজ কেস 1, দিস ইজ কেস 2, দিস ইজ কেস 3 অ্যান্ড দিস ইজ কেস 4, আপাতত এই 4টে দিলাম। বেশ, খুব ভালো কথা। তোমাকে আমি বলছি যে এর এনার্জি লেভেলগুলো কেমন হতে পারে, আমরা চলো দেখি, বেশ কিছু অপশানস চেক করি, ঠিক আছে? এবং দেখি তিনটে ক্লজই কোথায় ভ্যালিড হবে, তবেই তো আমার সেটা কারেক্ট মডেল হবে, তাই না? কারণ তিনটে ক্লজ যে হতেই হবে এটা আমরা বুঝেছি, নিশ্চয়ই এটা নিয়ে কোনো ডাউট তোমাদের মনে আর নেই। বেশ, তাহলে ধরো প্রথমে আমি দিলাম হচ্ছে এটা 2 ইলেকট্রন ভোল্ট, এটা 4 ইলেকট্রন ভোল্ট, এটা 6 ইলেকট্রন ভোল্ট, তারপর আমি দিলাম হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট, 4 ইলেকট্রন ভোল্ট, 2 ইলেকট্রন ভোল্ট, এখানে দিলাম -2 ইলেকট্রন ভোল্ট, -4 ইলেকট্রন ভোল্ট, -6 ইলেকট্রন ভোল্ট, এখানে দিলাম -6 ইলেকট্রন ভোল্ট, -4 ইলেকট্রন ভোল্ট, -2 ইলেকট্রন ভোল্ট। খুব ভালো কথা, চলো আমরা দেখি যে এই তিনটে ক্লজ, তিনটেই কিন্তু আমাকে ফুলফিল করতে হবে, নইলে হবে না, ঠিক? বেশ, প্রথমটায় দেখা যাক। আচ্ছা, 2, 4, 6 এবং কোথাও একটা দূরে ইনফিনিটি, 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 এবং আমরা জানি যে ইনফিনিটিতে 0 হতে হবে, তাই তো? ইনফিনিটিতে 0 হতে হবে। এবার তাহলে তুমি দেখো এই যে আমি 2, 4, 6 করে করে যাচ্ছি, অ্যাম আই কনভার্জিং টুয়ার্ডস, মানে ইনফিনিটির দিকে যত যাচ্ছি আমি, অ্যাম আই কনভার্জিং টুয়ার্ডস 0? নো। 2, 4, 6 আমি তো প্লাস ইনফিনিটি, ডিস্টেন্স ওয়াইজ ইনফিনিটির দিকে যাওয়ার কথা বলছি, এনার্জির ভ্যালুটা কি হবে সেটা দেখো। তাহলে 2, 4, 6 করে আমি কি 0-র দিকে পৌঁছাচ্ছি না, তাই তো? তাহলে এটা কি হতে পারে? নো, দিস মডেল ইজ নট পসিবল। ওকে, সেকেন্ড ক্লাসে আমরা গেলামই না, প্রথম ক্লাসেই আউট হয়ে গেছে, আউট। বেশ, সেকেন্ডটা দেখো। আচ্ছা, 6, 4, 2 করে করে যাচ্ছে, তাহলে যেমন আমি ইনফিনিটির দিকে যাব, যত লেভেল বাড়াবো, ইজ ইট কনভার্জিং টুয়ার্ডস 0? ইয়েস। এবার এটা 6, 4, 2 করে কমতে কমতে 0-র দিকে যাচ্ছে, তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হলো। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড কন্ডিশন? দেখো নিউক্লিয়াসের কাছে ম্যাগনিটিউড অফ দ্য এনার্জি, এখানে 6, এখানে 4, তাহলে এখানে বেশি। ইয়েস, দিস কন্ডিশন ইজ অলসো স্যাটিসফাইড। বাহ, বেশ ভালো ব্যাপার। দেখা যাক তৃতীয়টাতে গিয়ে তো গন্ডগোল হয়ে গেল ভাই। তাহলে এইখানে ইলেকট্রন ছিল, ইলেকট্রন একটা এনার্জি অ্যাবজর্ব করলে 6 থেকে উপরে গিয়ে 4 তো হতে পারে না, এত গন্ডগোল হয়ে গেল। তাহলে থার্ড কন্ডিশন স্যাটিসফাই হলো না, তাহলে এই মডেলটাও কিন্তু আমার হবে না, বোঝা গেল? তাহলে এই মডেলটাও আমার হবে না, কারেক্ট? বেশ,
থার্ড কেসে আসা যাক। থার্ড কেসে কি বলছি, থার্ড কেসে আমার -2 -4 -6 করতে করতে এগোচ্ছি, তাহলে ইনফিনিটির দিকে যত যাব আমার কি জিরোর দিকে কনভার্জ করছে? নো, ইট ইজ কনভার্জিং, দ্য এনার্জি ইজ কনভার্জিং টুয়ার্ডস নেগেটিভ ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। তাহলে এটা কখনোই হবে না, এটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে এটা হবে না। এখানেও যেমন হয়নি, তাহলে এখানেও এটা হবে না। তাহলে দিস মডেল ফার্স্ট ক্লজেই আউট হয়ে গেল। ঠিক, এবার লাস্ট মডেলটা দেখি। লাস্ট মডেলে আচ্ছা আমরা যেমন যেমন এদিকে ইনফিনিটির দিকে যাচ্ছি এনার্জির ভ্যালু কেমন হচ্ছে দেখো, -6 -4 -2, ইয়েস ইট ইজ কনভার্জিং টুয়ার্ডস জিরো। তাহলে ইনফিনিটিতে গিয়ে এনার্জি জিরো হয়ে যাবে বলতে পারি। তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। ওকে, সেকেন্ড কন্ডিশন, নিয়ারার অরবিটে ম্যাগনিটিউড অফ দ্য এনার্জি, এখানে 6 এখানে 4, 6 বেশি, ইয়েস, তাহলে এটাও স্যাটিসফাইড হলো, তাই তো? যত কাছাকাছি দ্য ম্যাগনিটিউড অফ দ্য এনার্জি মাস্ট বি মোর, পোটেনশিয়াল এনার্জি মাস্ট বি মোর। ঠিক, নট অনলি পোটেনশিয়াল, ভেলোসিটিও, কারণ ভেলোসিটিও বেড়ে যায় বলে কাইনেটিক এনার্জিও বেড়ে যায়। সো ওভারঅল ইট হ্যাজ টু বি মোর, তাই তো? বেশ, হোয়াট অ্যাবাউট দ্য লাস্ট ক্লজ, দেখা যাক। আচ্ছা, এখানে আমার একটা ফোটন আসবে, এ ধরো এটা 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে এ কে অ্যাবজর্ব করলে ওর ভ্যালু কত হয়ে যাবে? -6 + 2 -4। সো নাও ইট ক্যান জাম্প টু -4, এবং অ্যাকচুয়ালি -6 ইজ লেস দ্যান -4। যদি অ্যাকচুয়াল ভ্যালু হিসেবে দেখো তাহলে -4 তো বড়, তাই তো? তার মানে এই কন্ডিশনও স্যাটিসফাইড হলো। সো all the 3 conditions are satisfied only in case 4. So case 4 is the right model, যেখানে তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের যে অ্যাটমিক লেভেলের যে এনার্জি সেগুলো সবই কিন্তু নেগেটিভ। তো এই সূত্রে একটা ইম্পর্টেন্ট ফিজিক্সের কথা তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যখনই দেখবে যে একটা কোনো কনজারভেটিভ ফিল্ডে অ্যাট্রাকটিভ ফোর্স, দেখো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, তো তখনই কিন্তু ইট ইজ বাউন্ড এনার্জি, অর্থাৎ এনার্জি ইজ রিলিজ, নেগেটিভ এনার্জি হবে, ইট ইজ কল্ড বাউন্ড এনার্জি, নেগেটিভ এনার্জি। ওয়্যারাস এটাই যখন রিপালসিভ ফিল্ড তৈরি হয়, ধরো পজিটিভ পজিটিভ দুটো চার্জ, তখন কিন্তু এই এনার্জির ভ্যালু পজিটিভ হবে। ঠিক আছে, ওকে, সো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট উই আন্ডারস্টুড, এবং তোমরা নিশ্চয়ই চেক করেছো যে এটা কিন্তু এইভাবে কোথাওই হয়তো এক্সপ্লেন করা নেই। ঠিক, ওকে, খুব ভালো একটা জিনিস শেখা হলো। ওকে, নেক্সট আরেকটা যেটা জিনিস আমাদের শিখতে হবে, নেক্সট টপিক আমাদের, সেটা হচ্ছে ইলেকট্রন জাম্প বা ট্রানজিশন ইকুয়েশন, এবং এটার একটা দুর্দান্ত নামও রয়েছে, ইট ইজ কল্ড রিডবার্গস ইকুয়েশন। ইট ইজ কল্ড রিডবার্গস ইকুয়েশন। ওকে, খুবই সিম্পল। তো আমরা জানি যে এই আমার নিউক্লিয়াস, এই আমার বিভিন্ন E1 E2 E3 ইত্যাদি লেভেল, এটাতে n = 1, n = 2, n = 3 অ্যান্ড সো অন। এবার এখানে যদি আমার একটা ইলেকট্রন থাকে এবং একটা যদি ফোটন আসে, তোমরা জানো যে এই ফোটনটাকে অ্যাবজর্ব করলে ও ওপরে উঠে যেতে পারে, আবার ও চাইলে ও ইভেনচুয়ালি নিচে নেমে আসবে, এবং তার জন্য ও আবার, তাহলে এটা বেসিক্যালি প্লাস ফোটন, মানে ফোটন অ্যাবজর্ব হলো, আর ও যদি নিচে নামতে চায় তাহলে ও একটা এনার্জি রিলিজ করে, সেখানে মাইনাস দিয়ে রিলিজ বোঝালাম, মাইনাস ফোটন। ঠিক, বেশ, খুব ভালো কথা। এবার এই যে ফোটনটা অ্যাবজর্ব বা রিলিজড হবে, ডেফিনেটলি দে উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য এনার্জি গ্যাপ, যে জাম্পটাও করছে, নিচ থেকে ওপরে গেলে অ্যাবজর্ব করবে ওই জাম্পের ইকুইভ্যালেন্ট ফোটন, ওপর থেকে নিচে এলে ও এমিট করবে ওই জাম্পের ইকুইভ্যালেন্ট ফোটন, তাই তো? তাহলে দিস জাম্পস আর ইকুইভ্যালেন্ট টু ডেল্টা ই। তার মানে আমি বলতে পারি, এটা তো বোর্ডের থার্ড পস্টুলেটই বলছে যে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এই এইচ নিউটা হচ্ছে দ্য ফোটন অ্যাবজর্বড অর এমিটেড, আর এটা হচ্ছে দ্য এনার্জি লেভেল গ্যাপ, মানে ট্রানজিশন গ্যাপ। ঠিক, বেশ, এবার দেখো তাহলে আমি বলতে পারি যে এদিকে আমি এইচ নিউটাকে চলে এলাম, এইচ নিউ ইনসিডেন্ট ফোটনটা। ঠিক, আচ্ছা, এবার এই যে ডেল্টা ই, ধরো এটা তার মানে একটা কোনো E2 থেকে E1, 2 মানে ফাইনাল, 1 মানে ইনিশিয়াল ধরে নাও, এবং অ্যাকচুয়ালি এখানে আমরা সবসময় এমনভাবে করি যাতে আচ্ছা বুঝতে পারবে সেটা, যাই হোক, তো E2 - E1, তাই তো? এবার আমরা জানি অলরেডি, এটা আমরা করেছি, যে En = -A
ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেখানে এ হচ্ছে 2.18 ইন্টু 10⁻⁻18 জুল। ঠিক, বেশ। তাহলে আমি এখানে এই যে E2 এর জায়গায় বলতে পারি যে দিস ইজ ইকুয়াল টু মাইনাস এ ইন্টু জেড স্কোয়ার বাই N2 স্কোয়ার, বলতে পারি তো? আচ্ছা, এখানে E1 এর জায়গায় আমি বলতে পারি যে দিস ইজ ইকুয়াল টু মাইনাস এ ইন্টু জেড স্কোয়ার বাই N1 স্কোয়ার, বলতে পারি। বেশ, তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সামনে এ জেড স্কোয়ারকে কমন নিলাম, নিলে তাহলে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, রাইট? সো দিস ইজ বেসিক্যালি ডেল্টা ই is equal to h nu is equal to this, and this is your transition equation. বোঝা গেল? এর ওপর কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে বলতে পারো যে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি অঙ্ক কোন পার্ট থেকে আসবে, তাহলে আমি বলবো দ্যাট ইজ দিস পার্ট। ঠিক আছে? সো এই ফর্মুলা আমরা করব নেক্সট ভিডিওতে, আমরা এর ওপর বেশ কিছু প্রবলেমস করব। তো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। ঠিক, বেশ, খুব ভালো কথা। তাহলে এটা এনার্জি টার্মসে আমরা দেখলাম এবং জানি আমরা এখানে যে এ ইজ ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁻⁻18 জুল। খুব ভালো কথা। এইবার তোমরা জানো যে আমরা যে কোনো এনার্জিকে তার একটা ইকুইভ্যালেন্ট ফোটন হিসেবে রিপ্রেজেন্ট তো করতে পারি, তাই তো? তার মানে আমরা যে কোনো একটা এনার্জিকে আমরা একটা ফোটনের টার্মসে এক্সপ্রেস তো করতে পারি এইচ নিউ, তাহলে তার ইকুইভ্যালেন্ট ফ্রিকোয়েন্সি হয়ে গেল নিউ। ঠিক, বা আমি বলতে পারি এইচসি বাই লামদা, তাহলে ওর ইকুইভ্যালেন্ট ওয়েভলেন্থ হয়ে গেল লামদা, বা আমরা বলতে পারি এইচসি নিউ বার, যেখানে ওর ইকুইভ্যালেন্ট ওই এনার্জিটার ইকুইভ্যালেন্ট ওয়েভ নাম্বার হয়ে গেল নিউ বার, তাই তো? তাহলে দেখো এটার তিনটে ফর্ম আছে। সো দিস ইজ ইউর ফর্ম ওয়ান। ঠিক, বেশ। আমি যদি এরকম করি যে ফর্ম 2, আমি ধরো এদিকে বললাম এইচ নিউ রাখলাম, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফোটনটা, দিস ইজ অলওয়েজ ইয়োর অ্যাকচুয়াল ফোটন, বাদিকে যেটা লিখছি এটা তোমার অ্যাকচুয়াল ফোটনটা। আর এদিকে আমি এটা তোমরা জানো ইজ দ্য এনার্জি অফ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে এখানে আমি লিখতে পারি যে এইচ ইন্টু নিউ নট, যেখানে নিউ নট হচ্ছে দ্য এনার্জি ফ্রিকোয়েন্সি করেসপন্ডিং টু দ্য বোর অরবিট এনার্জি, তাই তো? তাহলে দিস ইন্টু জেড স্কোয়ার ইন্টু যা আছে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক, এবার দেখো এখানে এইচ কেটে দাও, তাহলে এখান থেকে তুমি একটা ফ্রিকোয়েন্সি ফর্ম পেয়ে যাচ্ছ। নিউ হচ্ছে ইনসিডেন্ট বা এমিটেড ফোটনটার অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, আর নিউ নট হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল দিস দ্য সেকেন্ড ফর্ম। সিমিলারলি ফর্ম 3, তুমি এইটাকে এই ফোটনটাকে এইচসি বাই লামদা লিখতে পারো, যেটা ইনসিডেন্ট ফোটন। ঠিক, আর এদিকেও ইকুইভ্যালেন্ট করে এইচসি বাই লামদা নট করতে পারো, তাই তো? এবার দেখো এইচসি আর এইচসি কেটে যাবে, আচ্ছা বাকিটা তো লেখাই হয়নি, ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক, আচ্ছা, সো তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দিস ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু 1/λ নট জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এটা পেয়ে গেলাম একটা ওয়েভলেন্থের ফর্ম, যেখানে অলওয়েজ বাঁদিকটা, আমি বারবার বলছি বাঁদিকটা হচ্ছে অ্যাকচুয়াল ফোটনটা, ডান দিকেই যে লামদা নট নিউ নট লিখছে এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্রিকোয়েন্সি, ইকুইভ্যালেন্ট ওয়েভলেন্থ অফ বোর এনার্জি। ঠিক, আচ্ছা, এবার তোমরা জানো যে নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ, তাহলে এখান থেকে আমি ফর্ম 4 পেয়ে যাব, which is nothing but form 4 is most important along with the energy form. তাহলে 1/λ মানে এটাতে আমি বলতে পারি তো যে দিস ইজ দ্য ওয়েভ নাম্বার অফ দ্য অ্যাকচুয়াল ফোটন, তাই তো? আর এই দিকে আমি বলতে পারি যে দিস ইজ ইকুয়াল টু ওয়েভ নাম্বার ইকুইভ্যালেন্ট টু বোর এনার্জি, তাহলে নিউ নট বার ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। কেন? কারণ এই ইকুয়েশনটাতে এই যে নিউ বার নট অর্থাৎ ওয়েভ নাম্বার ইকুইভ্যালেন্ট টু ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, এইটা রিডবার্গ একটা স্পেশাল নাম দিয়েছিলেন, যার জন্য এই কনস্ট্যান্টটার নাম হয়ে গেছে RH, where RH is called, it is basically nothing but the wave number of first orbit of hydrogen atom, যা শিখেছো সেটাই। ঠিক আছে, এবং দিস ইজ ইকুয়াল, এটাকে বলা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, and this is equal to
109677 সেন্টিমিটার ইনভার্স। তোমরা চাইলে অ্যাপ্রক্সিমেটলি 109700 সেন্টিমিটার ইনভার্সও লিখতে পারো। সো এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড সেকেন্ডলি এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট, যদিও অন্য ফর্মগুলো কি করে আসে বুঝিয়ে দিয়েছি, এবং তার উপরেও অনেক সময় অঙ্ক আসতে পারে। সো দিস ইকুয়েশন ইজ কল্ড রিডবার্গ ট্রানজিশন ইকুয়েশন, যেটা আমাদেরকে কিন্তু ভীষণভাবে অঙ্ক করতে কাজে লাগবে। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই অবধি আমরা শিখে ফেললাম, বোর মডেলে নতুন আর শেখার কিছু নেই। সো নেক্সট দিন আমরা এটার উপরে প্রবলেমস প্র্যাকটিস করব। সো টিল দেন, গুড বাই, হ্যাপি লার্নিং।